এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমার থেকে কিছুটা দূরে দুইটা সুন্দরী মেয়ে বসে আছে, তবে একটা বেশি সুন্দর। মেয়েটা এত সুন্দর যে পরি বললেও ভুল হবে না। মেয়ে দুইটা গল্প করছে আর হাসছে। মেয়েটাকে কেন জানি রাগানোর ইচ্ছা হলো, তাই নীলকে উদ্দেশ্য করে একটু জোরে জোরে বললাম, দোস্ত হাসিটা দেখছিস কি বিশ্রী। আমার তো মনে হচ্ছে একটা পেতনিও এর থেকে বেশি ভালো হাসতে পারে। আমার কথা শুনে মেয়ে দুইটা আমার দিকে তাকালো। আবারও বললাম, চেহারা দেখছিস, মনে হচ্ছে শেওড়া গাছের পেতনি। মেয়েটা এবার আমার কাছে এসে বলল, আমি শেওড়া গাছের পেতনি, আমার হাসির থেকে পেতনিতে বেশি সুন্দর করে হাসতে পারে? আরে আপনি এভাবে রাখছেন কেন? আমার সম্পর্কে এগুলো বলেছেন আর এগুলো শুনে আমি কি নাচবো? তাহলে তো ভালোই হয়, তাই না রে নীল? আর আমরা ফ্রিতে নাচও দেখতে পাবো। নাচেন নাচেন। যাতে মাতাল তালে ঠিক। আর আমাকে নিয়ে এগুলো বলেছেন কেন সেটা বলেন। কে বলেছে আমি এগুলো আপনাকে বলছি? এখানে তো আরো অনেক মেয়ে আছে। আপনি আমার দিকে তাকিয়ে এগুলো বলছিলেন? আপনি কি আমাকে ফলো করছেন? আজীব তো, কোন দুঃখে আপনার মতো ছাগলকে ফলো করতে যাব? যাক, এতদিনে তাহলে আমার সাগি আমাকে চিনতে পেরেছে। হা 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 হা। আমি আপনার ছাগি? কোন দিক থেকে আমাকে আপনার ছাগি মনে হচ্ছে? আমাকে যে দিক থেকে আপনার ছাগল মনে হলো সেই দিক থেকে। ফালতু এসব আজাইরা পাবলিক কোথা থেকে যে আসে কে জানে। আপনি যেখান থেকে এসেছেন সেখান থেকে। আমার কথা শুনে মেয়েটা আরো রেগে গেল। মেয়েটা রাগে কটমট করতে করতে চলে গেল। রাগবাড়ি কথা, কারণ এত সুন্দরী মেয়েকে পেতনি বললে এমনিতেই রেগে যাবে। শুধু সুন্দরী মেয়েটাকে বললেই রাখবে না, যে কোনো মেয়ে রেগে যাবে। আমি আর নীল তো হাসতে হাসতে শেষ। নীল হাসতে হাসতে বলল, মামা সেই মজা লাগলো। আর যাই বল, মেয়েটার রাগি মুখ অনেক মায়াবী লাগছিল। আমি তো 2 বালতি ক্রাশ খাইছি। যাই বলো, মেয়েটা কিন্তু সেই রকম সুন্দরী। আর বেশি ক্র্যাশ খেলে হজম করতে পারবি না। হুম, আচ্ছা চল বাসায় যাওয়া যাক, দুপুর হয়ে গেছে। ওকে চলো। পার্ক থেকে আমি আর নীল বাসার দিকে হাঁটতে লাগলাম। চলেন আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আকাশ, এবার ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়ে উড়ে বেড়াচ্ছি। ও থুক্কু, আমার তো ডানা নেই যে উড়বো, ঘুরে বেড়াচ্ছি। আমি আমার খালাম্মার বাসায় এসেছি ছুটি কাটাতে। এখন ভাবছেন এখানে আবার বন্ধু কোথায় পেলাম? তাহলে শুনেন কোথায় পেলাম। 4 বছর আগে একদিন খালাম্মাদের বাসায় এসেছিলাম, তখন নীলের সাথে আমার পরিচয় হয়। আর তখনই বন্ধুত্বটা হয়ে যায়। আমরা সেম ক্লাসেই পড়ি। আপনাদের সাথে কথা বলতে বলতে খালাম্মাদের বাসার কাছে চলে এলাম। আচ্ছা যাই রে, বিকেলে দেখা হবে। নীল চলে গেল আর আমি খালাম্মাদের বাসায় কলিং বেল চাপ দিলাম। কলিং বেল চাপ দিতে ফারজানা আপু দরজা খুলে দিল। এখন ভাবছেন ফারজানা আপুটা কে? এটাও জেনে নেন, ফারজানা আপু হচ্ছে আমার একমাত্র সিনিয়র খালাতো বোন। কিরে, সকালে আসতে আসতেই কোথায় যাওয়া হয়েছিল? আমি গো বন্ধুর উইথ আড্ডা টু গিভ। তোর ভুলভাল ইংরেজি পড়া বন্ধ কর। যা তাড়াতাড়ি গোসল করে খেতে আয়। ওকে মাই ডিয়ার আপি। তারপর গোসল করতে এলাম। গোসল শেষ করে খেতে এলাম। এসে খালাম্মাকে বললাম, ও আম্মুর বড় বোন, তাড়াতাড়ি খেতে দাও, পেটে ইঁদুর দৌড় প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তুই এত ফাজিল কেন বলতো? উপরওয়ালা জানে। খালাম্মা খাবার বেড়ে দিতে দিতে বলল, যেমন বাপ তার তেমন ছেলে, ওর বাপও তো ফাজিল। মুচকি হেসে বললাম, যাকে বলে বাক্যে বেটা, সিপাহীকে ঘোড়া। হয়েছে, আর প্রবাদ বাক্য ঝাড়তে হবে না, তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো। খালাম্মা আমাকে অনেক ভালোবাসে, আদর করে, কারণ তার ছেলে নেই। আর ফারজানা আপুও আমাকে অনেক ভালোবাসে, আদর করে, কারণ তার কোনো ছোট বা বড় ভাই নেই তাই। আর আমিও আপুকে খালাম্মাকে অনেক ভালোবাসি, আর সুযোগ পেলে ফারজানা আপুদের বাসায় আসি, কারণ অনেক আদর যত্ন পাই তাই। খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে এলাম। আমার না, আমি এলে এই রুমে থাকি, এই আর কি। তারপর দিলাম ঘুম। এক ঘুমে বিকেল। হাই তুলতে তুলতে রুম থেকে বাইরে বের হলাম। বের হতেই আমি অবাক, কারণ যার সাথে পার্কে ঝগড়া করেছিলাম সেই মেয়েটি আপুর সাথে ড্রয়িং রুমে গল্প করছে। মেয়েটার চোখে চোখ পড়লো। মেয়েটা আমাকে দেখে ফারজানা আপুকে বলল, ফারজানা, এই ছেলেটা কে রে? এটা আমার খালাতো ভাই। কি? কেন? আর তুই এত অবাক হচ্ছিস বা কেন? তোর খালাতো ভাই একদম একটা ফালতু ছেলে। কেন, কি হয়েছে? ও আবার তোর সাথে কি করেছে? আর বলিস না। তারপর মেয়েটা আপুকে পার্কে ঘটে যাওয়া সবকিছু বলল। মেয়েটার কথা শুনে তো আপু হাসতে হাসতে সোফায় শুয়ে গেল। হাসবি না বলছি। তো কি করব? হাসির কথা শুনে হাসবো না তো কাঁদবো? আমার কিন্তু রাগ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর হাসবো না। আকাশ না ফাজিলের ডিব্বা,
সব সময় ফাসলামি করে। আকাশটা আবার কে? আমার খালাতো ভাই। ও, আকাশ তো আমার 3 বছরের ছোট, তাই না? কেন? এই ছেলে, এদিকে আয়। আমি আমার রুমের সামনে দাঁড়িয়েছিলাম, তখন ফারজানা আপুর বান্ধবী আমাকে ডাকলো। মেয়েটার ডাক শুনে নিচে এলাম, এসে সুন্দর করে আপু আর ওই মেয়েটার মধ্যখানে বসে পড়লাম। এই, এখানে বসলি কেন? উঠ উঠ। কেন? উঠতে বলছি না? আপনার সমস্যা হলে আপনি উঠে যান, তাই না আপু? আমার পাশে বসলি কেন? আমি আপনার পাশে বসেছি নাকি? আমি তো আপুর পাশে বসেছি। তো ওই পাশে গিয়ে বস। আপনার সমস্যা হলে আপনি ও পাশে বসেন। ছ্যাচরা। ছেশ্রী। মেয়েটা গিয়ে আপুর অন্য পাশে বসলো। ফারজানা আপু আমাদের এমন ঝগড়া দেখে হাসছে। আচ্ছা আন্টি, আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছি ঠিক মনে হচ্ছে না। ওই কুত্তা, আমাকে দেখে তোর আন্টি মনে হয়? না তো, আপনাকে দেখে আমার দাদির বয়সী লাগে। তোকে তো আজ আমি। এই থাম থাম। তোর আদরের ভাইকে আগে থামতে বল। আমি আগে শুরু করিনি, আপনি আগে শুরু করেছেন। আর ও হ্যাঁ, আপনাকে কোথায় দেখেছি সেটা মনে পড়েছে। আপনাকে শেওড়া গাছে দেখেছি। মেয়েটা আমার কথা শুনে আরো রেগে গেল, রেগে গিয়ে বলল, তোকে আজ কি করব আমি নিজেও জানি না। তুই ওভাবে ওখানে বসে থাক, পালাবি না। পাগল নাকি? মার খাওয়ার কোনো ইচ্ছা নাই, তাই দিলাম রুমের দিকে দৌড়। এক দৌড়ে ছাদের উপরে। আর ছেলে হয়ে মেয়ের কাছে মার খেলে আমার ইগোতে লাগবে। হাসবি না, এই অপমানের প্রতিশোধ তোর খালাতো ভাইয়ের কাছ থেকে গুনে গুনে নিব। তাই নাকি? কি করবি শুনি? কি করব এখনো ঠিক করিনি। এমন কিছু করব যেন ফাজলামি করা ভুলে যায়। এমন কিছু করবি না যেন তুই পরে আফসোস করিস। ও অনেক ফাজিল, কিন্তু অনেক মিশুক আর জেদিও। ও জেদের কাছে সবাইকে হার মানতে হয়। ওর সম্পর্কে তোকে ব্যাখ্যা করতে বলিনি। এমনিতেই ওর উপর মেজাজটা গরম হয়ে আছে, আর তুই আমার সামনে ওর মতো হারামির গুণে গান গাইছিস। কি ব্যাপার ইরা, এমন ভাবে রেগে আছো কেন? কি আর হবে, ফাজিলটা রাগিয়ে গেল। ও ইরা, তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আজ যাই তাহলে। ওকে। আমি ছাদের উপর থেকে সব শুনছিলাম আর দেখছিলাম। বাহ, নামটা অনেক সুন্দর তো। আমার নামের সাথে কেমন মিলে যাচ্ছে। ইহিহি, যেমন নাম সুন্দর তেমনি অনেক সুন্দর। আমি তো পার্কে দেখার পর থেকে ওর প্রতি ফিদা হয়ে গেছি। দেখি পিছনে ঘুরে সিনিয়র ক্রাশকে পটাতে পারি কিনা, তাহলে অনেক দিনের ইচ্ছা সিনিয়র আপুর সাথে প্রেম করার ইচ্ছাটা পূর্ণ হবে। সেই ইচ্ছাটা পূরণ হবে। হিহিহি। আপু চলে গেল, আমি ওয়াশরুমে জায়গা ফ্রেশ হয়ে আসি। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়া হয়নি, তারপর ফ্রেশ হয়ে নিচে এলাম। আমাকে বাইরে যেতে দেখে ফারজানা আপু বলল, কি রে ফাজিল, কোথায় যাওয়া হচ্ছে? বাইরে আড্ডা দিতে। আচ্ছা যা। বাসার বাইরে চলে এলাম। এসে নীল হালাকে ফোন দিয়ে আসতে বললাম। একটু পর নীল এলো, তারপর দুজনে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরলাম। আপুর সাথে কিছুক্ষণ গল্প করে রুমে এসে মোবাইল গেম খেলতে লাগলাম। রাতে আপু খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল, তাই খেতে গেলাম। ও হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয়নি। আমার খালু দেশের বাইরে থাকে, তাই তার সাথে পরিচয় করিয়ে দেইনি বা তার সাথে কোনো কথা বলিনি। তা যাই হোক গা, তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আপু ভার্সিটি যাচ্ছে, তাই আপুকে বললাম, আপু আমিও তোমার সাথে তোমার ভার্সিটিতে যাব। কেন? তোমার ভার্সিটি দেখবো তাই। আচ্ছা চল, কিন্তু ওখানে গিয়ে কার সাথে ফাজলামি করবি না। সেটা বলতে পারবো না। তাহলে যেতে হবে না। খালাম্মু, এই ফারজানা, তোর সাথে আকাশকে নিয়ে যা। চল চল, ফাজিল কোথাকার। আপুর সাথে বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। আপু একটু যে দাঁড়িয়ে গেল, তাই আপুকে বললাম, এখানে দাঁড়ালে কেন? ইরার জন্য। ও, ওর বাসা কোথায়? এই তো সামনেরটাই। 1 মিনিট পর দেখলাম আপু বাসা থেকে বেরিয়ে এলো। আপুকে দেখে একটা মুচকি হাসি দিলাম। ও আমাকে দেখে রেগে গেছে, সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। কিরে ফারজানা, এই ফালতুটা এখানে কি করছে? আমাদের সাথে ভার্সিটি যাবে। ও কিরে, তুই ভার্সিটিতে যে কি করবি? শুনলাম ভার্সিটিতে অনেক মশা মাছি আছে, তাই সেগুলো মারতে যাব। তুই যেমন ফালতু, তোর কথাগুলো ফালতু। ইরা আপুর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। ডিসগাস্টিং। কিরে ইরা, আমার কিউট সুন্দর ভাইটাকে দেখে তুই এমন করছিস কেন? কিউট না ছাই, গতকাল থেকে এর উপর মেজাজ বিগড়ে আছে। ইরা আপুর দিকে তাকিয়ে আবারও মুচকি হাসলাম। কিরে, তোর সমস্যা কি? এভাবে মুচকি মুচকি হাসছিস কেন? ও হাসতে তো, তোর সমস্যা কোথায়? আপু তোমার বান্ধবী তো মহা ঝগড়ুটে। তোমার বান্ধবী কি এভাবে সবার সাথে ঝগড়া করে? ফারজানা আপু আমার কথা শুনে হাসছে, আর এইদিকে তো ইরা আপু রেগে ফায়ার। কুত্তা, তোকে তো। আমাকে মারতে এলো, তখন আমি সামনের দিকে দিলাম দৌড়।
আর পিছনে এমন ভাবে লাগছিস কেন বলতো? তোর খালাতো ভাইকে দেখলেই আমার পুরো শরীর জ্বলে। ফায়ার সার্ভিসের ফোন দিব নাকি? কেন? তোর শরীর জ্বলছে, তাই ভাবলাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি দিয়ে তোর শরীরের জ্বালা নিভাবে। সত্যি তোকে তো। আচ্ছা বাদ দে, ভার্সিটি চলে এসেছে, ভেতরে চল। এই আকাশ, তুই ভেতরে যাবি নাকি? আপুদের সাথে ভিতরে গেলাম। ভিতরে এসে মনে হচ্ছে ভুল করে আমি কোনো ময়দা ফ্যাক্টরিতে চলে এসেছি। বাইরে ভাই প্রায় সব ময়দা সুন্দরী, তাই আপুকে বললাম, আপু আমি কি ভুল করে ময়দা ফ্যাক্টরিতে চলে এসেছি? কেন? না মানে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই দেখি ময়দা মাখা কিছু রমণী দেখতে পাচ্ছি তাই। আর আমার কি মনে হয় জানো, এরা ময়দা ফ্যাক্টরিতে কাজ করছে, তাই হয়তো এদের মুখে এত ময়দা, তাই না আপু? তোর বোনও তো ময়দা মেখেছে। আমার আপু এমনি অনেক সুন্দর, তোমার মতো ময়দা মেখে আন্টি থেকে সেরি হয় না। ফারজানা, তোর খালাতো ভাইকে আর কথা বলতে বারণ কর, না হলে ওর অবস্থা কি যে করবো আমি নিজেও জানি না। গতি বেগতিক যে কোনো সময় দুই একটা পড়ে যেতে পারে আমার সুন্দর কিউট গালের উপর, তাই এখান থেকে কেটে পড়াই ভালো। তাই ফারজানা আপুকে বললাম, আপু আমি তাহলে চারদিকটা ঘুরে ঘুরে দেখি। ওকে যা। আপুদের কাছ থেকে চলে এলাম, এসে চারদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাবারে, এইদিকে তো জোড়া জোড়া তাও দেখছি, হাঁটছি, তখন হঠাৎ করে একটা মেয়ে এসে আমার উপর পড়ে গেল। আমিও নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম, আর মেয়েটা আমার উপরে। মেয়েটার ঠোঁট সোজা এসে আমার কপালে পড়লো। মেয়েটা তাড়াতাড়ি উঠে লজ্জায় মাথা নিচু করে নিল আর বলল, সরি, হঠাৎ করে পাটা কিসের সাথে বেঁধে আপনার উপর পড়ে গেলাম। ইটস ওকে। আমারও একটু একটু লজ্জা লাগছিল, তাই ওখানে না দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। এই শুনুন। মেয়েটার কথা না শুনে হাঁটতে লাগলাম। হাঁটছি তখন খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সবার এমন ভাবে হাসার কারণ বুঝতে পারলাম। আপুদের খুঁজতে লাগলাম, অনেক খোঁজাখুঁজি করে আপুদের পেলাম। এখানেও সেম কেস, আপু তাদের বান্ধবীরা হাসছে। আপুদের হাসির কারণ বুঝতে না পেরে আপুকে বললাম, আরে তোমরা সবাই এইভাবে হাসছো কেন? এই দেখ। আমি তো জমিন থেকে আকাশে পড়লাম, থুক্কু, আকাশ থেকে জমিনে পড়লাম, কারণ আমার কপালে লিপস্টিকের দাগ। তার মনে ওই মেয়েটার সিসিসি, কি লজ্জা কি লজ্জা। আমি তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করে মুছে নিলাম। তারপর আপুকে আবার বললাম, দেখো তো আর আছে কিনা। না, কিরে তোকে কে কিস করলো? আর বইল না। তারপর আপুকে সব বললাম। আপু হাসতে হাসতে বলল, কোন মেয়েটা? এখানে এত মেয়ের ভিতর কোথায় খুঁজবে, আর কখনো যদি দেখা হয় তাহলে তোমাকে দেখাবো। ও আচ্ছা, আর আমরা এখন ক্লাসে যাব, তুই কি করবি? আমি বাসায় চলে যাব। ওকে। ইরা আপুর দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস দিয়ে বললাম, বাই বেবি, উম্মা। কুত্তা তোকে তো। আমার কথা শুনে ফারজানা আপু আর তার বাকি বান্ধবীরা হাসতে লাগলো। আর এইদিকে তো ইরা আপু রেগে আগুন। আমি নিশ্চিত এখানে থাকলে আমার উপর দিয়ে টর্নেডো অথবা সাইক্লোন বয়ে যেতে পারে, তাই এখানে আর না দাঁড়িয়ে থাকাই ভালো। তাই ওখানে থেকে ভার্সিটির বাইরে বের হয়ে এলাম। এসে নীলকে ফোন দিলাম। নীল ফোন রিসিভ করতে বললাম, কি রে কোথায় তুই? বাসায়। কেন? তাড়াতাড়ি বাইক নিয়ে ভার্সিটির সামনে আয়, ঘুরে বেড়াবো। আচ্ছা দাঁড়া আসছি। 10 মিনিট পর এসে বলল, তুই ভার্সিটির সামনে কি করিস? এমনি, আর আপুর সাথে আপুর ভার্সিটি দেখতে আসছিলাম, এই আর কি। ও, আর কোথায় ঘুরতে যাবি? যেখানে ভালো হবে সেখানে চল। তাহলে চল গ্রামের দিকে যাবি, ওই দিকটা অনেক সুন্দর। ওকে। তারপর দুজনে বাইকে করে গ্রামের দিকে ঘুরতে চলে গেলাম। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল। হঠাৎ ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফারজানা আপু। রিসিভ করলাম। রিসিভ করতে আপু বলল, কোথায় আছিস? ঘুরে বেড়াচ্ছি। কেন? তাড়াতাড়ি বাসায় আয়। আসছি। ফোন কেটে দিলাম। তখন নীল বলল, কে ছিল? ফারজানা আপু বাসায় ডাকছে। চল তাহলে। আবার বাসার দিকে রওনা দিলাম। 30 মিনিট পর বাসায় পৌঁছলাম। বাসার কলিং বেল চাপ দিতে খালাম্মা এসে দরজা খুলে দিল। কোথায় যাওয়া হয়েছিল? গ্রামের দিকে ঘুরতে। ও, আর যা তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়ে খেতে আয়। খালাম্মার কাছে থেকে এসে গোসল করতে এলাম। গোসল শেষ করে নামাজ পড়ে এসে খাবার টেবিলে বসলাম। খালাম্মা খাবার বেড়ে দিল। খাবার খেতে খেতে আপু বলে উঠল, তোকে রূপা খুঁজছিল। রূপাটা আবার কে? ওই যে সকালে, ওর নাম রূপা। ও, কিন্তু আমাকে কেন খুঁজছিল? আর তুমি কিভাবে জানলে ওই মেয়েটি ওটা? না মানে মনে হলো তাই আর কি। ও, ওর আবার কি হলো রে, আমাকে খুঁজবে কেন? তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দিলাম এক ঘুমে বিকেলে ঘুম থেকে উঠে বাইরে গেলাম। তারপর নীলকে ফোন করে আসতে বললাম। নীল এসে বলল, এখন আবার কোথায় যাবি?
চল তাহলে দেখতে পাবি। ও আচ্ছা। আসলে ইরা আপুকে দেখতে যাব, তাই নীলকে ডাকলাম। দুইজনে হাঁটতে হাঁটতে ইরা আপুদের বাসার সামনে চলে এলাম। এসে দেখি ইরা আপু ছাদের উপর দাঁড়িয়ে আছে আর রাস্তার দিকে তাকিয়ে আছে। নীল ইরা আপুকে দেখে বলল, এটা সেই দিনের মেয়েটা না যার সাথে পার্কে ঝগড়া করেছিলি? এটা ফারজানা আপুর বান্ধবী, আর একেই দেখতে এলাম। কি? আর যতই হোক আমার ক্রাশ বলে কথা, আর দেখি পটাতে পারি কিনা। মেয়েটা তো তোর সিনিয়র। তাতে কি হয়েছে, আমি ইরা আপুর উপর ফিদা হয়ে আছি সেই দিন থেকে। হীরা আপুটা আবার কে? আমার ক্রাশের নাম। ও, কিন্তু মেয়েটা তো তোর দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। তাহলে পটাবি কিভাবে? দেখা যাক কিভাবে পটাতে পারি। শালা জুনিয়ররা থাকলে পরে এখন নাকি সিনিয়র আপুর সাথে প্রেম করবে। সিনিয়রদের সাথে প্রেম করার মজাই আলাদা। বাল। তোর আর বললাম না। আমি পুরো না বললেও আমার ভিউয়ার্সরা ঠিক বুঝে যাবে, কারণ তারা তো অনেক ট্যালেন্টেড। হয়েছে আর চল সামনে থেকে ঘুরে আসি। একটু সামনে যেতেই কে যেন আমার নাম ধরে ডাক দিল। কি রে, ওই মেয়েটা তোকে ডাক দিচ্ছে কেন? কোন মেয়েটা? আব্বে হালা, ওইদিকে ছাদের উপর তাকা। ছাদের উপরে তাকিয়ে দেখি সকালের ওই মেয়েটা। ওখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। কি রে ভাই, মেয়েটাকে? তাহলে শোন। তারপর নীলকে সকালে ভার্সিটিতে ঘটে যাওয়া ঘটনাটা বললাম। আমার কথা শুনে নীল তো হাসতে হাসতে মাটিতে পড়ে গড়াগড়ি খাওয়ার অবস্থা। এই হাসি থামা মেয়েটা আসছে। মেয়েটা আমাদের কাছে এলো। হাই, কেমন আছেন? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আকাশ। আপনার নাম রূপা, রাইট? কিন্তু আপনি জানেন কিভাবে? ফারজানা আপু বলছিল তাই। ও, কোন ক্লাসে পড়েন? ইন্টার পরীক্ষা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি? অনার্স সেকেন্ড ইয়ারে। ও, খুব ভালো তো। ওকে, আল্লাহ হাফেজ, অন্য কোনোদিন কথা হবে। আগামীকাল ভার্সিটি আসবে? আমি কি ভার্সিটিতে পড়ি যে প্রতিদিন ভার্সিটি যাব? তাও তো ঠিক। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও। আমি তো ফোন ইউজ করি না। আর ফোন নাই বলার একটাই কারণ, সেটা হচ্ছে মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না, তাই। কেন? এমনি ভালো লাগে না। ও, ওকে বাই। মেয়েটার প্রতি উত্তর না শুনে আমি আর নীল হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে নীল বলল, কি রে, মিথ্যা বললি কেন? কি মিথ্যা বললাম? তোর ফোন নেই বললি যে। মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না, তাই। আচ্ছা, বুঝলাম। একটু পর ইরা আপুদের বাসার সামনে চলে এলাম। এসে দেখি ইরা আপু এখনো ছাদে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আবারও রাগী ভাবে আমার দিকে তাকালো। এর একটা ব্যবস্থা করতে হবে। বড়দের সাথে লাগতে আসার কেমন ফল ওকে বুঝিয়ে দিতে হবে, আর ওর ফাজলামি করাও বের করতে হবে। ইরা আপুর চোখে পড়লো, তখন মুচকি হাসি দিয়ে চোখ মারলাম। ইরা আপু তো আরো রেগে আগুন। আমি আর ওখানে না দাঁড়িয়ে বাসায় চলে এলাম। 5 দিন পর, এই 5 দিন ইরা আপুকে শুধু ফলো করেছি আর অনেক জ্বালাইছি। ছাদে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে কেউ পাশে এসে দাঁড়ালো। কে দাঁড়ালো দেখার জন্য মাথা ঘুরালাম, দেখি ইরা আপু। আমি বেশ অবাক হলাম আর ভাবনার জগতে ডুব দিলাম, কারণ ইরা আপু আমাকে সহ্য করতে পারে না, আর সে কিনা আমার পাশে এসে দাঁড়ালো। ইরা আপুর কথায় ভাবনার ছেদ ঘটলো। ইরা আপু বলল, কি রে ফাজিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এই তো আকাশের তারাগুনি। ফাজিল কোথাকার, এই বিকেলে তারা কোথায় পেলি? কিছু বলবা নাকি? তুই আমাকে ফলো করছিস কেন? কোথায় ফলো করি? তোর কথা এভাবে আটকে যাচ্ছে কেন? এমনি। মিথ্যা বলছিস কেন? আসলে আসলে কি? আসলে আপনাকে আমার ভালো লাগে, তাই। আমি তোর থেকে 3 বছরের বড়, বুঝেছিস? এটা কোনো সমস্যা না, আমার তো বড় আপুদের ভালো লাগে। তাই নাকি? আজ ইরাপুর হলো কি কিছু তো বুঝতে পারছি না। তার মানে কি আপুও প্রপোজ করে দেখি কি হয়। যেই ভাবা সেই কাজ। বলে দিলাম আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই ফলো করি। আমার কথা শুনে ইরাপু আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কি হলো, এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন? এইভাবে প্রপোজ করলে হবে না, ভালোভাবে প্রপোজ করতে হবে। এত বৃষ্টি না চাইতে জল, থুকু জল না চাইতে বৃষ্টি। খুশিতে কথা গালা উলট পালট হয়ে যাচ্ছে। খুশিতে তো আমার মনের ভেতর তো লুঙ্গি ডান্স দেওয়াও শুরু করে দিয়েছে। ছাদে একটা গাঁদা ফুলের গাছ ছিল, ওখান থেকে একটা গাঁদা ফুলই ছিঁড়ে হাঁটু গেড়ে বসে বললাম, তুমি কি হবে আমার সেই কবিতা যা প্রতিদিন অনুভব করতে পারি কিন্তু লিখতে পারি না? তুমি কি হবে আমার সেই অনুভূতি যা অনুভব করেও করতে পারি না? তুমি কি হবে সেই ছবি যা কল্পনা করি কিন্তু আঁকতে পারি না? তুমি কি হবে সেই ভালোবাসা যা আমি চাই কিন্তু তা কখনো পাইনি? এই জুনিয়র তোমাকে অনেক ভালোবাসবে। তুমি কি আমাকে ভালোবাসবে? আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আই লাভ ইউ টু। ইরাপু ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ এইভাবে জড়িয়ে ধরায় আমি ভেবাচাকা খেয়ে গেলাম। এই প্রথম কোন নারী এরকম করে আমাকে জড়িয়ে ধরলো। শরীরের ভিতরে কেমন এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। আমিও আস্তে আস্তে ইরাপুকে জড়িয়ে ধরলাম। হঠাৎ
কারো গলার আওয়াজে দুজন দুজনকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দেখি ফারজানা আপু। আমি আপুকে দেখে লজ্জায় মাথা নিচু করে নিলাম। কিরে, এগুলা কি হচ্ছে? দেখতেই তো পেলি, তাহলে আর নতুন করে কি বলবো? আমার পিচ্ছি ভাইকে তোর পছন্দ আগে বললেই পারতি। এতদিন ধরে ঝগড়া করার কি ছিল? না মানে বুঝিস তো যে প্রেম ঝগড়া থেকে শুরু হয়, সেই প্রেম সারা জীবন থাকে। আমি লজ্জায় মাথা নিচু করে আছি। এখানে থাকতে কেমন কেমন লাগছে, তাই নিচে যাওয়ার জন্য হাঁটতে লাগলাম। তখন ফারজানা আপু বলল, কিরে ফাজিল, কোথায় যাচ্ছিস? নিচে। অনেক লজ্জা করছে, তাই দৌড়ে একবারে বাড়ির বাইরে চলে এলাম। বাইরে এসে ঘোরাঘুরি করে সন্ধ্যার পর বাসায় আসলাম। রাতে খাবার সময় ফারজানা আপু আমার দিকে তাকিয়ে মিটি মিটি করে হাসছে। আপুর এমন হাসি দেখে বললাম, এভাবে হাসছো কেন? তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস। আমি আবার কখন ছোট ছিলাম? তুই তো আমার দাদা। আর তোমার ফোনটা দাও তো। কেন? এমনি দাও। ইরার নাম্বার নিবি তাই তো? আপু কথাটা আস্তে আস্তে বলল, কারণ খালাম্মা শুনে নিবে তাই। আপুর দিকে তাকিয়ে বললাম, আপুর কাছ থেকে ফোনটা নিয়ে ইরার আপুর নাম্বারটা নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ইরা আপুকে ফোন দিলাম। 3 বার রিং হতে ইরা আপু ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? তোমার জামাই। শালা ফাজলামি করার জায়গা পাস না, ফোন রাখ, না হয় তোর কানের নিচে তবলা বাজাবো। আরে বাবুনি, এত রাখছো কেন? আমি আকাশ। ও তুমি? কি করো? পড়ছিলাম। তুমি? তাহলে তো ডিস্টার্ব দিলাম। আচ্ছা, পরে কথা বলবো। আরে না, পড়া শেষ হলো, এখন ঘুমাতে যাব। ও, খেয়েছো? তোমার খাওয়া হয়েছে? আর আগামীকাল ঘুরতে যাব। তাই নাকি? তো কোথায় যাবে শুনি? পার্কে। ভার্সিটিতে? আমার তো একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, বিকেলে গেলে হয় না? হয়। আল্লাহ হাফেজ, ঘুমিয়ে যাও। ওকে, আল্লাহ হাফেজ। ফোন কেটে দিলাম। তারপর দিলাম ঘুমের রাজ্যে পারি। সকালে ফারজানা আপুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে এলাম। তারপর আপুকে বললাম, আপু তোমার সাথে ভার্সিটি যাব। এখন তো আরো চাপি। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। তারপর রেডি হয়ে নিচে এলাম। নিচে এসে দেখি ফারজানা আপু বসে আছে। তুই কি মেকআপ করেছিলি নাকি যে এত দেরি হলো? আরে না। আচ্ছা চলো। তারপর আমি আর ফারজানা আপু বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ইরা আপুদের বাসার সামনে এসে দাঁড়ালাম। 2 মিনিট পর ইরা আপুদের বাসা থেকে বেরিয়ে এলো। বাহ, আমার পরিটাকে লাল পোশাকে তো লাল পরি রাখছে। আমি তো আবার নতুন করে ইরা আপুর প্রেমে পড়লাম। আমি তো এক ধ্যানে তাকিয়ে আছি। হঠাৎ কারো থাপ্পড়ের আঘাতে ধ্যান ভাঙলো। এমন ভাবে মাথায় মারলে কেন? গদ্দপের মতো ওইদিকে এক ধ্যানে তাকিয়ে আছিস, তাই তোর ধ্যান ভাঙানোর জন্যই মারলাম। আর ইরা 2 মিনিট হলো এখানে এসেছে। মাথা চুলকাতে চুলকাতে বললাম, ও। এত মাথা চুলকালে মাথার সব চুল উঠে যাবে। ইয়ে মানে? কিরে, ওকে এমন ভাবে বারবার লজ্জা দিচ্ছিস কেন? এতে তোর সমস্যা কই? আমারই তো সব সমস্যা। আমার বয়ফ্রেন্ডকে তুই করবি আর আমি কি চুপ করে থাকবো? বাবা, এত ভালোবাসা? যতই হোক, আমার জুনিয়র বয়ফ্রেন্ড। আমি শুধু চুপ করে ওদের ঝগড়া শুনে যাচ্ছি। ওদের কথা শুনতে শুনতে ভার্সিটি চলে এলাম। তারপর ভিতরে গেলাম। ভার্সিটিতে আমাকে দেখে রূপা নামের মেয়েটি আমার কাছে এলো। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ কি মনে করে ভার্সিটিতে আসা হলো? এমনি ঘুরতে এলাম। কেন? এমনি। ইরা আপুকে দেখলাম আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে, তাই রূপা আপুকে বললাম, আচ্ছা ভাই, কোথায় যাবে? একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব। ওকে বাই। ওখান থেকে চলে এসে ইরাপুরা যেখানে বসে আছে সেখানে এলাম। মেয়েটার সাথে এত কিসের কথা? এমনি। কেমন আছে সেটাই জিজ্ঞেস করছিল। তাই বলে হেসে হেসে কথা বলবা? এসে কথা বললে সমস্যা কোথায়? অনেক সমস্যা। এইভাবে আর যেন কারোর সাথে কথা বলতে না দেখি হেসে হেসে। আচ্ছা, একটা কথা, প্রতিটি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বাস। তোদের ঝগড়া হয়েছে? আর এই তুই এবার যা, আমাদের ক্লাসের সময় এসেছে। তারপর ওখান থেকে বাসায় চলে এলাম। বিকেলে কোথায় তুমি ঘুরতে যাবে না? আমি তো ব্যস্ত, এখন যেতে পারবো না। ও আচ্ছা। মন খারাপ? না, আচ্ছা ঠিক আছে, কাজ করো। পরে কথা বলবো বাবু। ওকে। আচ্ছা। মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করে মাথা নিচু করে বসে আছি, তখন ফারজানা আপু এসে বলল, কি রে, এমন ভাবে মাথা নিচু করে বসে আছিস কেন? এমনি ভালো লাগছে না। কিছু কি হয়েছে? না, এমনিতে ভালো লাগছে না। আমার সাথে একটু শপিং মলে চল তো। কি করতে যাবা? মানুষ শপিং মলে কি করতে যায়? শপিং করতে। আমিও তাই করব। ওকে চলো।
আমি আর আপু বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে শপিং মলে চলে এলাম। আপু শপিং করতে লাগলো। একটা দোকানে একটা নীল রঙের বেসলাইট দেখতে পেলাম, তাই ওই দোকানে গিয়ে বেসলাইট কিনে নিয়ে পকেটে রেখে দিলাম। এটা ইরাপুর হাতে অনেক সুন্দর দেখাবে, আগামীকাল দিতে হবে। তারপর আপুর কাছে চলে এলাম। কিরে, কোথায় গেছিলি? আশেপাশে ছিলাম। আমি কিন্তু দেখেছি। মাথা চুলকাতে চুলকাতে বললাম, ও এই 2 দিনে এত ভালোবাসা যে ব্যাসলাইট কিনছিস? কই, আমাকে তো কোনোদিন কিচ্ছু কিনে দিলি না। দিব তো, অনেক বড় একটা গিফট দিব তো। কি? তোমাকে একটা হাজবেন্ড গিফট করব। হারামি, ওটা তুই না দিলেও পাবো। তাই? চল এখন রেস্টুরেন্টে যাব। ওকে চলো। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এলাম। রাতে ইরা আপুকে ফোন দিলাম। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বারের বার ফোন রিসিভ করলো। ইরা আপু ফোন রিসিভ করতে বললাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? এই তো শুয়ে আছি, তুমি? আমিও। খেয়েছো? তোমার? তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? দিব, তখন দেখতে পাবে। তোমার ফেসবুক আইডির নাম কি? অবুঝমন। কার অবুঝমন? কে বুঝে না? আরে ফাজিল, অবুঝমন আমার আইডির নাম। ও আচ্ছা, তোমার আইডি খুঁজে রিকোয়েস্ট দিচ্ছি। ওকে, আর তোমাকে একটা কথা বলার আছে। বলো। ফোনে না, সামনাসামনি। কি এমন বলবে যে ফোন বলবে না বলেছে? কিছু বুঝতে পারছি না। কি হলো? কিছু না। আমার স্বপ্ন কি জানো? কি? আমার স্বপ্ন আমাদের ছোট একটা সংসার হবে, আমাদের ছোট্ট একটা ফুটফুটে মেয়ে হবে, ঠিক তোমার মতো। তোমার মতো হবে ঠিকই, কিন্তু আমার নামে নাম রাখবো। নাম কি রাখবো জানো? নাম রাখবো আনিকা। কি নামটা সুন্দর না? চুপ যে, কিছু বলো। কি বলবো বুঝতে পারছি না। মানে? কিছু না। ও ওকে, আল্লাহ হাফেজ, ঘুম আসছে। ওকে, আল্লাহ হাফেজ। ইরা আপু ফোন কেটে দিয়ে মনে মনে বলতে লাগলো, ও তো দেখি বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে রেখেছে। না, ওকে সত্যিটা বলেই দিতে হবে যে আমি অতদিন মজা করেছিলাম। ইরা আপু এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে দেখি, তোমার হাতটা দাও। আগে আমার কথাটা তো শোনো, তারপর। না, আগে হাতটা দাও, তারপর তোমার কথা শুনবো। না, আগে আমার কথা শোনো, তারপর। না, আগে তোমার হাত দাও। আচ্ছা নাও। আমি আমার পকেট থেকে ব্রেসলাইটটা বের করে পরিয়ে দিতে যাব, তখন ইরা আপু বলল, আমি তোমাকে ভালোবাসি না, এতদিন তোমার সাথে অভিনয় করেছি। ইরা আপুর এমন কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তাও মুখে হাসি নিয়ে এসে বললাম, মিথ্যা বলছো কেন? আর এমন ভাবে মজা করছো কেন? আমি সত্যি বলছি, তোমাকে আমি কখনো ভালোবাসিনি, শুধু তোমার কাছ থেকে অপমানের প্রতিশোধ নিতে এমন করেছি। তুমি আমার থেকে ছোট, তোমার আমার সম্পর্ক কোনোভাবেই হয় না। প্লিজ ক্ষমা করে দিও আর আমাকে ভুলে যাও। চিন্তা করো না, আমার থেকে তুমি সুন্দর একটা মেয়ে পাবে। ইরা আপুর কথা শুনে আমার শরীর পার্টস গুলো চলাচল করা বন্ধ করে দিয়েছে। আমার শরীর পুরো স্তব্ধ হয়ে গেল। পৃথিবীটা যেন আমার চারদিকে ঘুরপাক খাচ্ছে। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার কলিজার উপর কেউ জোরে জোরে হাতুড়ি দিয়ে পিটিয়ে দিচ্ছে, আর আমার কলিজাটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। চোখের কোণ ভিজে উঠলো। ইরা আপুর সামনে কাঁদতে চাইলাম না, তাই চোখের পানি কোনো মতে আটকে রাখলাম। প্লিজ ক্ষমা করে দাও। কিন্তু তুমি এটা আমার সাথে ঠিক করনি। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। কথাগুলো বলতে বলতে অনেক কষ্ট হলো, তাও বললাম। আর দাঁড়িয়ে থাকতে পারছি না, চোখ দিয়ে পানি বের হয়ে আসতে চাইছে, কিন্তু বের হতে দিচ্ছি না। ওখান থেকে বাসায় চলে এলাম। ইরে, তোকে এমন দেখাচ্ছে কেন? আর আজ ভার্সিটি যাবি নাকি? না, ইচ্ছে করছে না। ওকে। রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে বালিশে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠলাম। কিছুক্ষণ কান্না করার পর ব্যাগ গুছিয়ে নিলাম। বাসায় চলে যাব, এখানে আর থাকবো না। না হলে ইরা আপুকে ভুলতে পারবো না, আর কোনোদিন এখানে আসবো না। ইরা আপু আমার সাথে এমন না করলেও পারতো। ইরা আপুকে অনেক ভালোবাসি, কোনোদিন ভুলতে পারবো কিনা জানি না। রুম থেকে ফ্রেশ হয়ে ব্যাগ হাতে করে নিয়ে নিচে এলাম। খালাম্মা আমার হাতে ব্যাগ দেখে বলল, কোথায় যাবি? চলে যাব। কেন? আমার কাজ আছে, তাই চলে যেতে হবে। কি এমন কাজ পড়লো যে চলে যেতে হবে? আমাকে যেতে হবে। খালাম্মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে একটা অটো নিলাম। তারপর 1 ঘন্টা পরে বাসায় চলে এলাম। আম্মু আমাকে দেখে বলল, কি রে ফাজলি বাচ্চা ফাজিল, 1 মাস থাকবি বললি আর 7 দিন পর চলে এলি যে? কেন, চলে যাব নাকি? বলো চলে যাচ্ছি। আমার এমন রেগে যাওয়া দেখে আম্মু আর কিছু বলল না। আমি রুমে এসে দরজা লাগিয়ে আবার বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। শুধু একটা কথাই মনে আসছে, ইরা আপু এমনটা না করলেও পারতো।
কেন আমাকে স্বপ্ন দেখিয়ে আবার ভেঙে দিল? এমন ভাবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনে নেই। আপা, ওখানে কি হয়েছে? আকাশ এইভাবে এলো কেন? তা তো আমিও বুঝতে পারছি না, আমাকে কাজ আছে বলে চলে গেল। আকাশের চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে, চোখ দুটো অনেক লাল হয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। সকালে খাওয়া দাওয়া করে খুশি মনে বের হলো, কিন্তু যখন বাসায় এলো তখন ওর মন খারাপ হয়েছিল। তারপর একটু পরে রুম থেকে হাত ব্যাগ নিয়ে বের হয়ে এলো। দুপুরে ঘুম থেকে উঠলাম, তারপর গোসল করে নিলাম, তারপর খেতে গেলাম। খাওয়ার সময় আম্মু বলল, তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? কিছু না আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। হুম। আমার কি হয়েছে সেটা জানার জন্য আম্মু জোর করলো না, কারণ জোর করে কোনো লাভ নেই, সেটা আম্মু ভালোভাবেই জানে। আম্মু, আকাশ কোথায়? খেতে ডাকো। থাকলে তো ডাকবো। থাকলে মানে? কোথায় যাচ্ছে? বাসায় চলে গেছে। কেন? কাজ আছে বলে চলে গেছে, কিন্তু তোর ছোট খালা বলেছে ও নাকি কেঁদেছে, ওর মন খারাপ। তুই কি কিছু বলেছিস? না তো। দাঁড়াও, আমি আকাশকে ফোন দিয়ে জানছি কি হয়েছে। তোকে বলবে? জানি না। ফারজানা আপু আমার ফোনে ফোন দিতে লাগলো, কিন্তু ফোন বন্ধ বলছে। কিরে, কি হয়েছে? ফোন বন্ধ করে রেখেছে। ইরাকে ফোন করে দেখি। ইরাকে কেন ফোন দিবি? কিছু না, আর খাবো না। পুরো খেয়ে যা। ফারজানা আপু আর কোনো কথা না বলে তার রুমে গিয়ে ইরা আপুকে ফোন দিল। ইরা আপু ফোন রিসিভ করতে ফারজানা আপু বলল, তোদের মধ্যে কি হয়েছে? চুপ কেন? কি হয়েছে বল। কই কিছু না। কিছু যদি না হয় তাহলে আকাশ বাসায় গেল কেন? আর আকাশ কান্না করেছে কেন? আমি আকাশকে ভালোবাসি না, এতদিন শুধু মজা করেছি। কি? আসলে ওর থেকে বদলা নেওয়ার জন্য এমনটা করেছিলাম। ভালোবাসা তোর কাছে মজা মনে হয়? না মানে ফারজানা আপু আর কিছু না বলে ফোন কেটে দিল। ইরা আপু ফারজানা আপুকে আবার ফোন দিল, কিন্তু আপু ফোন কেটে দিল। ইরা আপু আবার ফোন দিল, কিন্তু আপু এবারও রিসিভ করলো না। আপু এবার ফোন বন্ধ করে রেখে দিল। রাতে ফাজিলের সওয়াল ফাজিল, এত তাড়াতাড়ি চলে এলি যে? এসে কি ভুল করে দিয়েছি? ভুল করলে বলো, অন্য কোথাও চলে যাই। আমার এমন ভাবে রেগে যাওয়া দেখে আব্বু আম্মুর দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, কি হয়েছে আম্মু? বললো জানি না। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ এই সময় ফোনে ইরার সাথে কথা বলতাম, কিন্তু আজ থেকে আর বলা হবে না, আর প্রিয় মানুষটির কণ্ঠটা শুনতে পারবো না। ইরা আপুর কথা মনে পড়তেই চোখের কোণটা আবার ভিজে উঠলো। চোখ মুছে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। বারবার সকালের কথাগুলো কানের কাছে বাজছে। ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। ঘুমানোর জন্য একটা ঘুমের ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার একটু পরেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে, এই বাজার যা তো, কোনো সবজি নেই, সবজি কিনে নিয়ে আয়। টাকা দাও। নে। আব্বু তুমিও টাকা দাও। আর টাকা কি করবি? তোমার বৌমা আছো তো, তাই রাকে শপিং করে দিব। ফাজলামি বাদ দিয়ে বল, টাকা কি করবি? আমার পকেটে কোনো টাকা নেই, তাই পকেট খরচ দাও। এটা আগে বললেই পারতি। এখন তো বললাম এখন টাকা দাও। এই নে 100 টাকা। আব্বু গো, তুমি কত টাকা দিলে? আমার তো পকেটে রাখার জায়গা নেই। বেশি হয়ে গেছে, আগে বলবি তো। আচ্ছা তাহলে দে, 100 কমিয়ে 50 টাকা দিই। আবার বাপ ব্যাটা শুরু হলো। এই তাড়াতাড়ি বাজারে গিয়ে সবজি নিয়ে আয়। দাঁড়িয়ে কেন, যা। তাড়াতাড়ি 5000 টাকা দাও। কি? জি আব্বা হুজুর। হবে না। আম্মু দিতে বলো। তুই না তোর খালার বাসা যাওয়ার আগে 5000 টাকা নিলি? ওটা শেষ হয়ে গেছে, এখন টাকা দাও। এই নে, 1000-এর বেশি দিতে পারবো না। দাও। আরে বাইকের চাবিটা দাও। এই নে। আব্বুর কাছে থেকে চাবি নিয়ে বাইকটা বের করে বাজারে গেলাম। বাজার থেকে তরি তরকারি কিনে বাসায় চলে এলাম। আম্মু এই নাও। আর যে টাকা বেশি হয়েছে তা ফেরত দে। হি হি হি, বিড়ালকে মাছ জমা দেওয়ার পর ফেরত চাইছে। তোকে তো এক দৌড়ে রুমে চলে এলাম। যেমন বাপ তেমন তার ছেলেও হয়েছে। রুমে এসে শুয়ে পড়লাম, তখন ইরার কথা মনে পড়ে গেল আর মনটা খারাপ হয়ে গেল। না, যতক্ষণ একা থাকবো ততক্ষণ মন খারাপ থাকবে, তার থেকে ভালো বাইরে যাই। রুম থেকে বের হয়ে আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে আমাদের বাসার পাশে থাকা দোকানে এলাম। বসে আছি, তখন দেখি রায়হান কোথাও যাচ্ছে, তাই রায়হানকে ডাক দিলাম। রায়হান আমার বন্ধু। রায়হান এলো, তারপর রায়হানের সাথে বসে গল্প করতে লাগলাম। ঘন্টা খানেকের মতো গল্প করে বাসায় এলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। ওইদিকে ভার্সিটিতে আজ আমার জন্য না দাঁড়িয়ে চলে এসেছিস কেন? এমনি। ও, কিছু কি বলবি? এমন ভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? কেমন রেগে রেগে কথা বলছিস কেন? আর সরি ওরকম করার জন্য।
সবকিছু সরি বললেই মাফ হয়ে যায় না। যেটা করেছিস সেটা আমি কল্পনাতেও ভাবিনি তুই এমন করবি। আকাশের উপরে প্রতিশোধ নেওয়াই ছিল তো, অন্য ভাবিনি তুই। আর কিছু বললে বল, না হলে আমার সামনে থেকে সর। তোকে দেখলেই তোর উপর রাগ হচ্ছে। তাকে যেতে হবে না, আমি যাচ্ছি। তোর মতো বেস্ট ফ্রেন্ড থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আজ থেকে তোর সাথে আমার ফ্রেন্ডশিপ শেষ। ফারজানা দাঁড়া। ফারজানা আপু ইরা আপুর কথা না শুনে অন্য জায়গায় চলে গেল। 5 দিন পর আকাশকে ফোন দিয়ে তোদের বাসায় ডাক। 2 দিন ভার্সিটি এলি না, আর তোর অবস্থা এমন কেন হয়েছে? এমনি ডাক প্লিজ। বুঝতে পারছি তোর এমন অবস্থা হওয়ার কারণ। হাসিস না, ফোন দিয়ে ডাক প্লিজ। তুই ফোন করে ডাক। অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আকাশ তো নাম্বার চেঞ্জ করে নিয়েছে, আর যেটা ব্যবহার করছে সেটা আমার কাছে নেই। ও ভাবি তোমার মনের ভেতর তাহলে ভালোই ঝড় চলছে। বাল, ওদের বাসায় চল। তুই যা, আমাকে কেন বলছিস? তুই কি যাবি? ক্লাস আছে, যেতে পারবো না। রাখ তোর ক্লাস। পথে এসো বেষ্টু। কি? যেতে পারি কিন্তু একটা শর্ত আছে। এখানে শর্তের কি আছে? আমার 1 মাসের ক্যান্টিনের খরচ তোকে দেওয়া লাগবে। কি? আমি পারবো না। তাহলে তোকে যেতে হবে না। আচ্ছা দিব, আর সুযোগের সব ব্যবহার করছিস তো। আমারও একদিন না একদিন সময় আসবে, তখন শুধু আসলে ডাবলে আদায় করে ছাড়বো বলে দিলাম। তখন দেখা যাবে। বল, সত্যের আছি? না হয়ে উপায় আছে? আগে বাসায় যাব, তারপর যাব। বাসায় যাবি কেন? আম্মুকে বলতে হবে না। আর তুই আন্টিকে বলেছিস? কি? তুই যাচ্ছিস? আব্বু আমি জেনে গেছে। আঙ্কেল আন্টি রাজি হয়ে গেছে। আমি কেমন সেটা তো জানিস। রাজি না হয়ে যাবে কোথায়? কিন্তু আকাশের অভিমান রাগ ভাঙাতে পারবি? কেন পারবো না? বিষ্টুকেই দেখো, তারপর বুঝতে পারবা ও রাগ ভাঙাতে পারবা কি পারবা না। একবার আকাশকে খালাম্মা কি জন্য বকেছিল, সেই জন্য 2 দিন খালাম্মার সাথে কথা বলেনি। শুধু রাগি না, অনেক জেদিও। ওর আম্মুর সাথে এমন করে। এখন তুই ভেবে দেখ তোর সাথে কি করে। কি তোরা? খালাম্মার বাসায় যাব। কেন? এটা তোমাদের বৌমা হবে, তাই যেতে হবে আর কি। ফারজানা আপু আর ইরা আপু ফারজানা আপু রুমে চলে গেল। 1.5 ঘন্টা পর সোফায় আম্মুর কোলে মাথা রেখে মোটু পাতলু দেখছি আর হাসছি। তখন কলিং বেল বেজে উঠলো। তখন আম্মু বলল, মাথা সরা দেখি, এখন আবার কে এলো? আমি মাথা সরিয়ে নিতে আম্মু উঠে দরজা খুলতে গেলে আর আমি আমার মতো মোটু পাতলু দেখতে থাকলাম। আজ তাহলে ছোট খালার কথা মনে পড়েছে? তা না, পড়াশোনার চাপে আসার সময় হয়ে ওঠে না। ও, ভিতরে আয়। এটা কি? আমার ফ্রেন্ড আর তোমার বৌমা। তুইও কবে থেকে আকাশের মতো হলি? সত্যি, এটা তোমার হবু বৌমা। আম্মু এবার ফারজানা আপুর দিকে বড় বড় চোখ করে তাকালো। ইরা তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এভাবে দেখছো কেন? তুই যা বললি তা শুনে তো বড় বড় চোখ হবেই। আকাশ কোথায়? এতক্ষণ তো টিভি দেখছিল, মনে হয় রুমে, না হয় ছাদে গেছে। ও আচ্ছা, আমরা যে জন্য এসেছি। বল, কি জন্য এসেছিস? ফারজানা আপু আম্মুকে সব বলল। আম্মু সব শুনে কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ও, আর দেখো আকাশের অভিমান ভাঙাতে পারো কিনা। জি, ওই রুম কোনটা? আমার সাথে আয়। ছাদ থেকে নিচে নামতেই দেখি ইরা আর ফারজানা আপু। আম্মু আমি বাইরে গেলাম। কোথায় যাবি? রায়হান ফোন করে কেন জানি ডাকলো। না গেলে হয় না? কেন? তোর সাথে কথা ছিল। ও আচ্ছা, যা বলবা তাড়াতাড়ি বলো, আমাকে যেতে হবে। আমি না, এরা বলবে। ও জি আপু বলেন, কি বলবেন? একটু ছাদে চলো। এখানে কিছু বললে বলেন, না হলে আমি গেলাম। সরি। আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে সরি বলছেন যে? আমি আর কিছু বললাম না, বাইরে চলে এলাম। তারপর বন্ধুদের সাথে দুপুরে বাসায় এসে গোসল করে নামাজ পড়ে এলাম। আম্মু তাড়াতাড়ি খেতে দাও। বস, দিচ্ছি। ফারজানা, ইরা, তোমরাও বসো। আমি একটা চেয়ার টেনে বসলাম, ইরা আমার সামনে বসলো। আম্মু সবাইকে খাবার বেড়ে দিল। আমিও খেতে লাগলাম। একটু পর কেউ আমার পায়ে সুরসুরি দিতে লাগলো। ইরা আর ফারজান আপুর দিকে তাকালাম। ইরা আপুর দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে আর ফারজান আপু চুপচাপ খেয়ে যাচ্ছে। বুঝলাম ইরা আপু এমন করছে, কিছু বললাম না, শুধু পা টেনে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর ইরা আপু আর ফারজান আপু আমার রুমে এলো। সরি, প্লিজ ক্ষমা করে দাও। চুপ করে আছি আর ফেসবুকিং করছি। ইরা আপু আবার বলল, প্লিজ ক্ষমা করে দাও।
চুপ করে মোবাইল ফোন টিপছি। চোখে ঘুম ঘুম ভাব, তাই দিলাম ঘুম। এমন ভাবে দাঁত কেলিয়ে হাসার কি আছে? আকাশ তো ঘুমিয়ে পড়লো। সেটাই তো দেখছি। আচ্ছা, তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়। কেন? যেতে বলছি যা। কেন বল? তুই যা তো। ওই উল্টাপাল্টা কিছু করার ধান্দা আছিস নাকি? বাল, তোর মাথায় কি কখনো ভালো চিন্তা ভাবনা আসে না? সবসময় খারাপ ভাবনা নিয়ে ঘুরে বেড়াস। বোন, তুই কেমন সেটা ভালোভাবেই জানি। আর যাচ্ছি। ফারজানা যেতেই আমি দরজা আটকে এসে আকাশকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কি অদ্ভুত এক অনুভূতি, মনে হচ্ছে আমি এখন এই সুখের রাজ্যে আছি। আর ওর মুখটা কত মায়াবী লাগছে। হঠাৎ ঘুমের ঘোরে আকাশ আমার উপর এক পা তুলে শক্ত করে জড়িয়ে ধরলো। বাপরে বাপ, কত শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু ভালোই লাগছে। ওর কপালে একটা কিস দিতে ইচ্ছে করছে, আর ইচ্ছেটাকে আটকে রাখতে পারলাম না। আকাশের কপালে একটা কিস করে দিলাম। আমার কিস দেওয়ায় আকাশ নড়ে উঠলো। হঠাৎ কপালে কারো স্পর্শ পেতেই ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি ইরা আপু। ইরা আপুকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠলা কেন? আমার তো ভালোই লাগছিল। রুম থেকে বের হন। না। বেরিয়ে যান। না গো জান, আমি তোমার সাথে ঘুমাবো। আম্মু আম্মু। এখানে আম্মুকে ডাকার কি আছে? কিছু বললাম না। রুম থেকে বেরিয়ে এসে আম্মুকে বললাম, ইরা আপুকে বেরিয়ে যেতে বলো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বলছি। আম্মু উঠে আমার রুমে গেল। তারপর ইরা আর আম্মু বের হয়ে গেল। তারপর আমি রুমে গিয়ে দরজা আটকে বিছানায় এসে দিলাম ঘুম। কিরে, বের করে দিল কেন? ঘুমের ঘোরে কত সুন্দর করে জড়িয়ে ধরেছিল, মজাই লাগছিল। বল, কেন যে চুমু দিতে গেলাম আর ঘুম থেকে উঠে গেল। ভালো তো, এখন ঘুমিয়ে পড়। ভাবলাম জড়িয়ে ধরে ঘুমাবো, কিন্তু কিস্টের জন্য হলো না। কথা কম বলে ঘুমাতো, আমার অনেক ঘুম পাচ্ছে। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি, তখন ইরা আপু আর ফারজানা আপু এলো। আমরা চলে যাব, আর তুইও আমাদের সাথে যাচ্ছিস। তোমরা যাও, বারণ করছে কে? কিন্তু আমি যাচ্ছি না। চল না। আমি তো যাচ্ছি না, পার্মানেন্টলি থেকে যাচ্ছি। কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে থাকলাম। কি ব্যাপার, বোবা হয়ে গেল নাকি? এবারও কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে থাকলাম। সরি তোমার সাথে ওরকম করার জন্য। এবার সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসি না বলে বলেন যে প্রতিশোধ নেওয়া শেষ হয়নি। এবার ইরা তোকে সত্যি সত্যিই ভালোবাসে। কিছু বললাম না, ছাদ থেকে নেমে গেলাম, তারপর বাইরে চলে এলাম। কাঁদছিস কেন? আমাকে বিশ্বাস করছে না। বিশ্বাস করবে কেমন করে? তুই তো আর বিশ্বাসটা ভেঙে দিয়েছিস। মানুষ মাত্রই তো ভুল, আর আমিও করেছি, তাই বলে কি ক্ষমা করা যায় না? আমাকে বলে কি লাভ? যাকে বলার তাকে বল। কি হলো মা, কাঁদছো কেন? তোমার ছেলে অনেক পচা, আমাকে বিশ্বাস করছে না। আর কাঁদতে হবে না, আমি কিছু একটা করছি। ইরা আপু আম্মুকে জড়িয়ে ধরে ঢুকরে ঢুকরে কাঁদতে থাকলো। ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় এলাম। বাসায় আসতে আব্বু ডাক দিল। আব্বু কাছে গিয়ে বললাম, বলো। বিয়ে ঠিক করেছি। আর একটা বিয়ে করবা? আহ, কি ভালো। তাহলে তোমার বিয়েতে অনেক মজা করব, আর আমারও 2টা আম্মু হবে। কি মজা কি মজা। আমিও তাহলে আমার বাবার বিয়ে খাবো। আমি বিয়ে করব কেন? একটা এনে জীবন তেজপাতা হয়ে গেছে, আর একটা নিয়ে এলে তো জীবনে পুরো শেষ। আম্মুর দিকে তাকিয়ে দেখি তো রাগে মুখ লাল করে নিয়েছে, আর এদিকে তো ইরা আপু আর ফারজানা আপু মুখ চেপে হাসছে। আজ আর কিছু বললাম না, নাহলে দুই বাপ বেটাকে ঝাড়ু পিটা করতাম। আম্মুর কথা শুনে আব্বু চুপ হয়ে গেল। আমি তো মুচকি মুচকি হাসছি। আব্বু বলল, আমরা তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে করতে পারবো না। তুই করবি না তোর? আম্মুর দিকে তাকাও কেন, আর পুরোটা না বলে এইভাবে থেমে গেলে যে? আরে বাপ, বিয়ে করলে তোর সমস্যা কি? আমি বিয়ে করেছি না, এটাই আমার শেষ কথা। আশা করি আমার সামনে বিয়ে সম্পর্কে কোনো কথা বলবে না। তারপর ওখান থেকে উঠে রুমে চলে এলাম। একটু পর ইরা আপু আমার রুমে এসে দরজা লাগিয়ে আমার কাছে এলো। এসে আমার শার্টের কলার ধরে দাঁড় করিয়ে বলল, কিরে, তোর সমস্যা কি? আমি কি মূর্তির সাথে কথা বলছি? ঠিক আছে, তোকে আমায় বিয়ে করতে হবে না। আমি ভুল করে ফেলেছিলাম, পারলে মাফ করে দিস। ইরা আপু আমার শার্টের কলার ছেড়ে দিয়ে চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। ইরা আপু দরজা খুলে আবার আমার কাছে শার্টের কলার ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, ভাবলি কি করে আমি তোকে ছেড়ে চলে যাব? তোকে ছেড়ে কখনো যাব না, আর সারা জীবন তোর ঘাড়ে ভূতের মতো বসে থাকবো। আমি চুপ করে গেছি। কথা বলো না প্লিজ। বলছি তো, আমি অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। অন্তত কথাটা তো বলো। দাঁড়া, তোর কথা কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। ইরা আপু আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল, আর আমি বিছানায় বসে মনে মনে হাসতে লাগলাম। একটু পর ইরা
আমার রুমে এলো, তাও আবার ফল কাটা একটা ছুরি নিয়ে। ছুরি এনে আমার পেটের সামনে ধরে বলল, কথা বলবি না? তোর পেটে ছুরি ভরে দিব। কিছুই বলছি না, শুধু চুপ করে দেখছি। কথা বল, না হলে সত্যি সত্যি তোর পেটে ছুরি ভরে দিব। ইরা ছুরিটা ফেলে দিয়ে বলল, থাক, তুই মানুষ না মূর্তি বুঝতে পারছি না। ইরা চলে গেল আর আমি লম্বা হয়ে শুয়ে পড়লাম। কি রে, কি হলো? ধুর, ও মানুষ না অন্য কিছু বুঝতে পারছি না। কেন যে ছেলেটা ওরকম বুঝতে পারছি না। যার সাথে ভালো সম্পর্ক তার সাথে বন্ধুর মতো ফ্রি, আর যে ওর সাথে ঝামেলা করবে তার ছায়ার আশেপাশেও যায় না। এমন কেন হয়েছে? আপনি কিছু বলেন না। তোমার আন্টি কি বলবে? একদিন বলেছিল, তাই 2 দিন কথা বলেনি। তোমার মতো অনেক চেষ্টা করেও ওর রাগ ভাঙাতে হয়েছে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? তাহলে শোনো। ইরা আপু তার প্ল্যান সবাইকে বলল, আপনারা এত উত্তেজিত হয়েন না, প্ল্যানটা আপনারাও জানতে পারবেন। প্ল্যান শুনে ফারজান আপু বলল, যদি অন্য কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না। আকাশ যদি আমাকে সত্যিই ভালোবাসে তাহলে ঠিক যাবে। আচ্ছা, তোমরা সবাই খেয়ে নাও, আর আমি আকাশকে ডেকে নিয়ে আসি। আমি রুমে শুয়ে আছি, তখন আম্মু এলো, এসে বলল, এই আকাশ, চল খেতে যাবি। চলো। আম্মুর সাথে খাবার জন্য এলাম, এসে চেয়ার টেনে আব্বুর পাশে বসলাম, তারপর চুপ করে খেয়ে উঠে গেলাম। চেয়ার থেকে ওঠা মাত্রই আব্বু বলল, সত্যি তুই বিয়ে করবি না? তোমাকে বলিনি আমার সামনে আর বিয়ের কথা বলবা না? রুমে চলে এলাম, এসে শুয়ে পড়লাম। একটু পর আমার রুমে ইরা আপু এলো, এসে বলল, আমাকে ক্ষমা করা যায় না? মানুষ মাত্রই তো ভুল হয়। আমি মনে হয় ভুল করেছি, তাই বলে ক্ষমা করা যায় না? কথাটা তো বলো। এমন ভাবে চুপ করে থেকো না প্লিজ। আমি চুপ করে থাকলাম তো আপনার সমস্যা কোথায়? তোমার চুপ থাকা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। বলেছি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে আমার পিছনে এমন ভাবে লেগে থাকেন কেন? অসহ্য। ক্ষমা করে থাকলে কথা বলো না কেন? বললাম তো। এমন ভাবে কথা বলো কেন? আমার খুব কষ্ট হচ্ছে। আপনি এখান যাবেন, আর আমি এর থেকে ভালোভাবে কথা বলতে পারি না। আগে তো ভালোভাবে কথা বলতে। মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না। প্লিজ আপনি এখন যান। ঠিক আছে, আর তোমার সামনে আসবো না। ভালো থাকিও। ইরা আপু কাঁদতে কাঁদতে চলে গেল। আমি মন খারাপ করে শুয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে রে। কাঁদিস না। বাসায় চলে যাব। এত রাতে? আমার এখানে থাকতে ভালো লাগছে না। আমি এক্ষুনি চলে যাব। তুমি গেলে চলো, না হলে তুই থেকে যা। আচ্ছা চল যাবো, কিন্তু কান্না থামা। পরের দিন সকালে খাবার টেবিলে ফারজান আপু বা ইরা আপুকে দেখতে পেলাম না। মনে হয় চলে গেছে। একটু খারাপ লাগলো। এমন ভাবে 2 দিন পার হয়ে গেল। 2 দিন পর রুমে বসে আছি, তখন আব্বু আর আম্মু আমার রুমে এলো। আম্মু বলল, আকাশ, তুই কি আমাদের সাথে যাবি? কোথায়? ইরার বিয়ে, আমাদের ইনভাইট করেছে, তাই আমরা যাচ্ছি। ইরা আপুর বিয়ে শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। অনেক কষ্ট ফিল হলো। চুপ হয়ে গেলি যে? যা, রেডি হয়ে আয়। তোমরা যাও, আমি যাব না। গিয়ে কি করব? প্রিয় মানুষটির অন্যের হাত ধরে চলে যাও দেখবো? আমি তো তা সহ্য করতে পারবো না। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ আমার কলিজাটা টেনে ছিঁড়ে বের করছে। হঠাৎ চোখের কোণটা ভিজে উঠলো। আচ্ছা, তুই তাহলে থাক, আমরা গেলাম। ওকে আম্মু। আম্মু আর আব্বু চলে গেল। আবারও বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। আজ আমার দোষে আমার ভালোবাসা হারালাম না, এখনো সময় আছে, যাই বিয়ে আটকাই। চোখ মুছে বাইক নিয়ে বের হয়ে গেলাম। ধীরে ধীরে বাইকের স্পিড বাড়াতে থাকলাম আর নীলকে ফোন দিলাম। কয়েকবার রিং হতেই নীল ফোন রিসিভ করলো। দোস্ত, তাড়াতাড়ি ইরা আপুর বিয়েটা যেভাবে হোক আটকা। কি? ইরা আপুর বিয়ে? হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি কর, আমি প্রায় চলে এলাম। দাঁড়া, যাচ্ছি। আচ্ছা, আমি সামনে তাকাতেই দেখি একটা ট্রাক দূরত্ব গতিতে আমার দিকে ছুটে আসছে। বাইক অন্যদিকে নেওয়ার আগে ট্রাকটা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। বাইক একদিকে ছিটকে পড়লো আর আমি অন্যদিকে। আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। মুহূর্তে রক্তে আমার চারপাশ লাল হয়ে গেল। চারদিকে লোকজন জমা হয়ে গেল। আমার চোখের সামনে আব্বু আম্মুর ছবি ভেসে উঠলো। বুঝতে পারছি পৃথিবীতে আজ আমার শেষ দিন। আমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে কালিমা পড়লাম। ফোনে নীল হ্যালো হ্যালো বলে যাচ্ছে, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। আকাশ কথা বলছে না কেন? আর শব্দটা কিসের হলো? আবার ওর কিছু হলো না তো? তখন একটা লোক ফোনটা কানের কাছে ধরে বলল, আপনি কে বলছেন? আপনি যার ফোন রিসিভ করেছেন আমি তার বন্ধু, কিন্তু আপনি কে? আমি একজন ডাক্তার, আর যার ফোন সে অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা গুরুতর। কি? ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান প্লিজ। আমি ওর পরিবারকে জানাচ্ছি, আর আমি ফোন দেবো, তখন রিসিভ করবেন প্লিজ। ওকে। ডাক্তারটা সবাইকে সরিয়ে আমাকে তার গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলে আর নীল দৌড়ে খালাম্মার বাসায় গেল।
নীলের এমন ভাবে দৌড়ে আসার দেখে ফারজান আপু বলল, কিরে এমন ভাবে দৌড়ে এলি কেন? আকাশ 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 করছিস কেন? আকাশের কি হয়েছে? আকাশ অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা অনেক খারাপ। কি? একজন ডাক্তার ওর ফোন থেকে ফোন করেছিল। নীলের কথা শুনে আব্বু আম্মু খালাম্মা ফারজান আপু সবাই স্তব্ধ হয়ে গেছে। আম্মু তো কান্না শুরু করে দিয়েছে। ও এখন কোথায় আছে? বলতে পারছি না, আকাশের ফোনে ফোন দেন, ডাক্তারটা রিসিভ করবে। আব্বু তাড়াতাড়ি আমার ফোনে ফোন দিল আর ডাক্তারটা ফোন রিসিভ করতে আব্বু বলল, আমার ছেলে কেমন আছে আর আমার ছেলে কোথায় আছে? আপনার ছেলে এই হাসপাতালে আছে, আর আপনার ছেলের অবস্থা অনেক খারাপ। বাঁচবে কিনা জানি না, আল্লাহ ভরসা। আব্বুর হাত থেকে ফোনটা পড়ে গেল আর মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। কথা বলো না কেন? বলো আমার ছেলে কোথায় আর কেমন আছে? ডাক্তার বলল আকাশের অবস্থা অনেক খারাপ, বাঁচবে কিনা জানি না। আব্বুর মুখে এমন কথা শুনে আম্মু জ্ঞান হারিয়ে ফেললো। সবার মাঝে মারা কান্নার একটা রোল পড়ে গেল। আম্মুকে সবাই ধরে গাড়িতে উঠালো, তারপর ডাক্তারের ঠিকানা অনুযায়ী গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর হাসপাতালে চলে এলো। তারপর রিসিপশন থেকে আইসিইউ এর নাম্বার জেনে নিয়ে আইসিইউ এর সামনে চলে এলো আর আম্মুকে একটা নার্সকে দিয়ে একটা রুম পাঠিয়ে দিল। আইসিইউ থেকে একটা ডাক্তার বের হতে আব্বু বলল, ডাক্তার, আমার ছেলের অবস্থা এখন কেমন? আপনার ছেলের অবস্থা খুব ভালো না, আল্লাহকে ডাকেন। রোগীর শরীরে রক্ত শূন্য। আমাদের ব্লাড ব্যাংকে 2 ব্যাগ রক্ত ছিল, ওইগুলো দিয়ে রাখছি। আর তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে ও পজিটিভ 3 ব্যাগ রক্ত ব্যবস্থা করেন। ওকে ডাক্তার। আব্বু আর দেরি না করে ব্লাড ব্যাংকে ফোন দিল। ব্লাড ব্যাংক থেকে বলল তাদের কাছে এই মুহূর্তে এই গ্রুপের রক্ত নেই। এভাবে আব্বু 3টি ব্লাড ব্যাংকে ফোন করলো, কিন্তু 3 জায়গায় এই গ্রুপের রক্ত নেই বলল। আব্বু মাথায় হাত দিয়ে বসে পড়লো, এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। আঙ্কেল, আমাদের সবার রক্ত পরীক্ষা করলে কেমন হয়? দাঁড়াও, ডাক্তারকে বলি। আব্বু নীল ডাক্তারের কাছে গেল। এদিকে আম্মুর জ্ঞান ফিরতে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার ছেলে কোথায়? আমি ওর কাছে যাব। শান্ত হ, আকাশের কিচ্ছু হবে না, আকাশ ঠিক হয়ে যাবে। কিভাবে শান্ত থাকবো আপা? তুমি বলো, একটা মাত্র ছেলে, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? আকাশকে কোথায় রাখা হয়েছে সেখানে চলো। চল। ফারজান আপু ফোনটা বেজে উঠলো। ফারজান আপু ফোনের দিকে তাকিয়ে দেখি ইরা আপু ফোন করেছে, তাই তাড়াতাড়ি রিসিভ করলো। বল, তোর কণ্ঠে এমন কেন শোনাচ্ছে? আর তোরা কখন আসবি? আমাদের আর যাওয়া হবে না, আমরা হাসপাতালে আছি। হাসপাতালে কেন? কার কি হয়েছে? আকাশ অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা খুবই সিরিয়াস। ডাক্তারেরা এখন ঠিকভাবে কিছু বলতে পারছে না, তাড়াতাড়ি এই হাসপাতালে চলে আয়। ফারজানার কথা পায়ের নিচ থেকে মাটি সরে গেল আর চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে উঠল আর চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ পর যখন বুঝতে পারলাম আমাকে হসপিটালে যাওয়া লাগবে, যত দ্রুত সম্ভব রুম থেকে দৌড়ে গাড়ির চাবি নিয়ে হসপিটালের দিকে রওনা হলাম। গাড়ি চালাচ্ছি তো মনে হচ্ছে গাড়ি এগোচ্ছে না। আমাদের কারো রক্ত ও পজিটিভ না, কি করব কিছুই বুঝতে পারছি না। তোমাদের কারো রক্ত ও পজিটিভ না? আম্মু, খালাম্মা, ফারজান আপু 3 জনই না বললো। আম্মু আবার কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেললো। রক্ত পেয়েছেন? না ডাক্তার সাহেব, আমার ছেলেকে মনে হয় বাঁচাতে পারলাম না। আম্মু এবার কেঁদে দিলেন। ইরা আপু আধা ঘন্টা পর এলো, এসে কেঁদে কেঁদে বলল, আকাশ কেমন আছে? আকাশ কোথায়? আমি দেখবো। ও পজিটিভ রক্ত লাগবে, কোথাও পাওয়া গেল না। যত রক্ত লাগবে আমি দিব, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। চল ডাক্তারের কাছে। ইরা ডাক্তারে গিয়ে বলল আর ডাক্তার ওর কাছে থেকে রক্ত নিল। 1 ঘন্টা পর অপারেশন শেষ করে ডাক্তার যখন বের হলো তখন আব্বু বলল, ডাক্তার, আমার ছেলে? আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহকে ডাকতে থাকেন, আর 48 ঘন্টার আগে কিছুই বলতে পারছি না। ডাক্তার চলে গেল আর আবারও সবাই কান্নায় ভেঙে পড়লো আর আল্লাহকে ডাকতে লাগলো। ইরা কাঁদতে কাঁদতে বলল, সব আমার জন্য হয়েছে। আমি যদি সেদিন বিয়ের প্ল্যানটা না করতাম তাহলে এগুলো কিছুই হতো না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমাকে একটু পর বেডে দিল। সবাই আমার চারপাশে চুপ করে আমার দিকে চেয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে আর কারো মুখে কোনো কথা নেই। 50 ঘন্টা হতে চললো কিন্তু আমার জ্ঞান ফেরার কোনো নাম নেই। এদিকে আম্মু, ইরা আপু নাকে শুধু কান্না করে নিজেরাই এক একটা রোগী হয়ে গেছে। 3 দিন হয়ে গেল, এখনো আমার জ্ঞান ফিরেনি। 4 দিনের দিন রাত 12টায় জ্ঞান ফিরলো। আমার পুরো শরীরে ব্যান্ডেজ করা, শরীর অনেক ব্যথা করছে। মাথাটা কোনো মতে চারদিকে ঘোরালাম। হঠাৎ করে কানে কান্নার আওয়াজ ভেসে এলো। কণ্ঠ শুনে বুঝলাম এটা আম্মু। আম্মু কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, তুমি আমার কাছে আমার ছেলেটাকে ফিরিয়ে দাও,
তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না। দয়া করে আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। প্রয়োজনে আমার জীবনের বদলে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দাও। আমার প্রার্থনা কবুল করো। আম্মু বলে আস্তে করে ডাক দিলাম। আম্মু আমার কণ্ঠ শুনে থেমে গেল, তারপর আমার দিকে তাকালো। আমি আবার আম্মু বলে ডাক দিলাম। এবার আম্মু তাড়াতাড়ি জায়নামাজ থেকে উঠে আমার কাছে এসে বলল, আল্লাহ আমার প্রার্থনা শুনেছে। আম্মু খুশিতে আত্মহারা হয়ে আমার কপালে গালে কিস করলো। আম্মু খিদে পেয়েছে তো? আম্মু চোখ মুছতে মুছতে বলল, কি খাবি? লে হালুয়া। আমি যা খাবো তুমি কি তাই করে দিবে নাকি? যা আছে তাই দাও, অনেক খিদে পেয়েছে। দাঁড়া দিচ্ছি। আমি এই অবস্থাতে দাঁড়াতে পারবো না, শুয়ে থাকবো। হয়েছে বাপ, আর কথা ধরিস না। কথা কি ধরা যায়? বাপ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা কর। তারপর আম্মু আমাকে কলা আর পাউরুটি খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। হীরার কথা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল আর চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কাঁদছিস কেন? এমনি। আজকে কি বার? বুধবার। কেন? ও, তোমার মুখ কেমন শুকনো হয়ে আছে কেন? ভালোভাবে খাওয়া দাওয়া করনি? না, তবে আগামীকাল থেকে খাবো। আব্বু কোথায়? বাসায় গেছে। ও আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো। বুঝতে পারছি 4 দিন ঘুমাওনি। ঘুমাবো না, আমার ফাজিল ছেলের সাথে 4 দিন কথা বলি না। আরে ঘুমিয়ে পড়ো, আগামীকাল তো সকালে কথা বলতে পারবে। আর আমার মাথাটাও কেমন টন টন ব্যথা করছে, আমিও ঘুমিয়ে যাই আর অনেক ঘুমও পাচ্ছে। তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পরের দিন সকালে সবার কথা বলার শব্দে ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, এটা কি মাছের বাজার যেখানে চেঁচামেচি করছো? না রে ফাজিল, এটা হাসপাতাল, আর আমরা সবাই হাসপাতালে আমাদের ফাজিলটাকে দেখতে এসেছি। সবার মাঝে আমার চোখ দুটো একজনকে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। মনটা খারাপ হয়ে গেল। সে আসবে কেন? সে তো অন্য কারো হয়ে গেছে। আজ আমার জন্য আমার প্রিয় মানুষটিকে হারিয়েছি। এভাবে চারদিকে তাকিয়ে কি দেখছিস? কিছু না। ফারজানা আপুকে দেখলাম বাইরে গেল, আবার 2 মিনিট পর চলে এলো। আম্মু একটু ওয়াশরুমে যাব। চল, আমি নিয়ে যাচ্ছি। তারপর আব্বু আমাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। কিছুক্ষণ পর আবার কোলে করে নিয়ে এলো। বেডে শুয়ে আছি, হঠাৎ কেউ এসে আমার গালে কপালে চুমু দিতে লাগলো। এ মা, এ তো ইরে আপু। আরে আরে করছেনটা কি? চুপ থাক। আরে করছেনটা কি? সবাই দেখছে তো। এখানে আমাদের থাকা ঠিক হবে না, সবাই কেটে পড়ো। সবাই বাইরে চলে গেল। তারপর দরজাটা টেনে দিল। আপু, আপনার এমন অবস্থা কেন? আপনার হাজবেন্ড কি আপনার উপর টর্চার করছে? আর আপনার হাজবেন্ড কোথায়? কুত্তা, আপু বলবি না। আর আমার বিয়ে কবে হলো যে আমার হাজবেন্ড থাকবে? কেন সেদিন? সেদিন আমার বিয়ে না, বার্থডে ছিল। ও, আপনার এমন অবস্থা কেন হয়েছে? কুত্তা, বিলাই, হনুমান, লাল বান্দর, তোর জন্য। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি তো মরেই যেতাম। তোকে খুব ভালোবাসি রে, খুব। আর কান্না থামাও। চেহারার কি অবস্থা করেছে বলতো? দেখতে একদম শ্যাওড়া গাছের পেতনি লাগছে। যাও, ময়দা দিয়ে চেহারা ঠিক করে এসো। আমি ময়দা মাখি না, শুধু হালকা লিপস্টিক ব্যবহার করি। ও, তাহলে তো ভালোই, আমাকে ময়দা কিনতে হবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভালোভাবে বলো। কিভাবে? ফাজলামি বাদ দিয়ে ভালো করে বলো না। আচ্ছা বলছি, আই লাভ ইউ টু ইরা। এটা কি হলো? কিস দিলাম। 3 মাস পর বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে কেমন ভয় ভয় করছে। বুকে ফু দিয়ে ভিতরে গেলাম। আমার আসার শব্দ পেয়ে ইরা আপু বিছানা থেকে উঠে আমাকে সালাম করতে গেল, কিন্তু দিলাম না। ইরাকে ধরে নিয়ে বললাম, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কাছে মাথা নত করলে গুনাহ হয়। আর চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করি। তারপর দুজনে মিলে ওযু করে এসে নামাজ আদায় করে দোয়া করলাম। তারপর ইরাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। তারপর জান ভাঙেন। আমার বুঝি লজ্জা করছে না? আর বাকিটা ইতিহাস।